হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইউর স্টাডি। আজ আমরা ক্লাস 9-এর লাইফ সায়েন্স রায়মার্টিন কোশ্চেন ব্যাংক সলিউশন সেকেন্ড সামেটিভ 6 নম্বর স্কুল জলপাইগুড়ি জেলা স্কুলের সমাধান নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। একের দাগের 1, সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়ায় উৎপন্ন উপজাত পদার্থ দুটি হচ্ছে NADPH প্লাস H+ ও ATP। যে রসে উৎসেচক থাকে না তা হচ্ছে পিত্তরস, পিত্তরসে উৎসেচক থাকে না। সবাত শোষণে উৎপন্ন এটিপি অণুর সংখ্যা হচ্ছে 38। হাঁপানির ওষুধ পাওয়া যায় কোন গাছের রেচন পদার্থ? তা হচ্ছে ধুতুরা। খাদ্য পরিবহনে সাহায্যকারী খনিজ মৌলটি হচ্ছে বোরন। শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি। ড্যাশ ভিটামিন ও ড্যাশ খনিজ মৌল রক্ততঞ্চনের জন্য দায়ী। তো ভিটামিন কে এবং খনিজ মৌল হচ্ছে ক্যালসিয়াম। ড্যাশ প্রাণীর অন্তঃকোষীয় ও বহিঃকোষীয় পরিপাক পরিলক্ষিত হয়? তো হচ্ছে হাইড্রা। লাইকেন হলো ড্যাশ ও ড্যাশের সহাবস্থান। তো লাইকেন হচ্ছে শৈবাল এবং ছত্রাকের। সত্য মিথ্যা লেখো। প্রোটিন পরিপাকে মুখবিবর সম্পন্ন হয়, এটি হচ্ছে মিথ্যা। মূলজ চাপ রসস্ফীতি চাপের কারণে হয়, এটি হচ্ছে সত্য। চিংড়ির শোষণ অঙ্গ হচ্ছে বুকলাং, এটি হচ্ছে মিথ্যা। তো এ স্তম্ভের সাথে বি স্তম্ভের জোড়া সঠিকভাবে নির্বাচন করতে বলেছে। তো অর্নিথিন চক্র হচ্ছে যকৃৎ। করোনারি সাইনাস হচ্ছে করোনারি শিরা। আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে ফুসফুস। একটি বাক্যে উত্তর দাও। তো কচু খেলে গলা ধরে কেন? এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 375 নম্বর পৃষ্ঠাতে পাবে। ওলের কোষগুলিতে ক্যালসিয়াম অক্সালেট নির্মিত র্যাফাইড সঞ্চিত থাকে। ওল খাওয়ার সময় লম্বা ছুঁচের মতো র্যাফাইডগুলি গলার মিউকাস স্তরে গেঁথে যায়, ফলে আমাদের অস্বস্তি তৈরি হয় এবং আমাদের চুলকায়। ল্যাকটিয়াল কি? তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 330 নম্বর পৃষ্ঠাতে পাবে। ল্যাকটিয়াল হচ্ছে ক্ষুদ্রান্তের অন্তঃপ্রাচীরে আঙুলের মতো অভিক্ষেপ বিশিষ্ট ভিলাইয়ের রক্তজালকের মধ্যে অবস্থিত লসিকা বাহকে আমরা ল্যাকটিয়াল বলি। পরবর্তী প্রশ্ন, লিউকোপিনিয়ার কারণ কি? তো লিউকোপিনিয়া হচ্ছে শ্বেত রক্তকণিকার স্বাভাবিকের তুলনায় সংখ্যা হ্রাস পাওয়াকে বলা হয় লিউকোপিনিয়া। উপযুক্ত শব্দ চয়ন করো। শামুক অনুপাত অর্গান অব বোজনাস এবং সমানুপাত মশা অনুপাত হবে ম্যালপিজিয়ান নালিকা। আরবিসি অনুপাত হিমোসাইটোব্লাস্ট সমানুপাত অনুচক্রিকা অনুপাত মেগা ক্যারিওসাইট। 3 থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলির উত্তর দাও। রক্ততঞ্চন পদ্ধতিটি সংক্ষেপে আলোচনা করো। এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 337 নম্বর পৃষ্ঠাতে পাবে। রক্ততঞ্চন প্রক্রিয়ার পর্যায়সমূহ। পর্যায় 1, ক্ষতস্থান থেকে রক্তপাতের সময় ক্ষতিগ্রস্ত কলাকোষ ও রক্তস্থিত অনুচক্রিকা রক্তবাহীর ওই ক্ষত অংশের সংস্পর্শে ভেঙে যায় এবং ক্ষতস্থানে থ্রম্বোপ্লাস্টিন নির্গত করে। এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রথম বিনেজ নামক উৎসেচক গঠন করে। ক্ষতস্থান এবং বিনিষ্ট অনুচক্রিকা থেকে থ্রম্বোপ্লাস্টিন এবং ক্যালসিয়ামের সাথে মিলিত হয়ে হচ্ছে থ্রম্বোনিজ। পর্যায় 2 নম্বর, ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রথম বিনেজ হ্যাপারিনের ক্রিয়া বিনষ্ট করে এবং রক্তস্থিত প্রথম বিনকে থ্রম্বিনে পরিণত করে, অর্থাৎ প্রথম বিন এবং ক্যালসিয়াম আয়ন মিশে হচ্ছে থ্রম্বিন। পর্যায় 3, সক্রিয় থ্রম্বিন রক্তরসস্থিত ফাইব্রিনোজেনকে ভিটামিন কে এবং ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিন তন্তুর পলিমার জালকাকারে বিন্যস্ত হয় এবং রক্তস্থিত লোহিত রক্তকণিকা ও শ্বেত রক্ত ফাইব্রিন জালে আবদ্ধ হয়। এর ফলে ক্ষতস্থানে রক্ত অর্ধকঠিন জেলির মতো থকথকে পদার্থে পরিণত হয় এবং রক্ততঞ্চন ঘটে। অর্থাৎ থ্রম্বিন প্লাস ফাইব্রিনোজেন প্লাস ক্যালসিয়াম আয়ন প্লাস ভিটামিন কে থেকে ফাইব্রিন এবং এইভাবে রক্ততঞ্চন সম্পন্ন হয়। 2 নম্বর প্রশ্ন, জ্যাট স্কিম রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 217 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো দুটি পৃথক রক্ততন্ত্রের বিক্রিয়া কেন্দ্র গঠনকারী 2 প্রকার ক্লোরোফিল অণু থেকে আলোক তাড়িত ইলেকট্রনগুলি দুটি ভিন্ন লক্ষ্যে বিভিন্ন বাহকের দ্বারা অচক্রাকার পথে পরিবাহিত হওয়ার সময় যে পদ্ধতিতে এটিপি সংশ্লেষ করে তাকে আমরা অনাবর্তাকার ফটোফসফোরাইলেশন অথবা জেট স্কিম বলে থাকি। জেট স্কিমের রেখাচিত্রটি হচ্ছে এইটা। তোমরা এই জেট স্কিমের রেখাচিত্রটি স্ক্রিনশট করে নিও। 3 নম্বর প্রশ্ন, প্রশ্বাসে পেশির ভূমিকা আলোচনা করো। এর উত্তরটা তোমরা রায়মার্টিনের 278 নম্বর পৃষ্ঠাতে পাবে।
প্রশ্বাস যে যান্ত্রিক প্রক্রিয়ায় পরিবেশ থেকে ফুসফুসে বিশুদ্ধ বায়ু প্রবেশ করে তাকে প্রশ্বাস বলা হয়। তো প্রশ্বাস প্রক্রিয়াটি বিভিন্ন পর্যায়ক্রমে ঘটনাটি ঘটে, অর্থাৎ প্রশ্বাসকালে বক্ষ গহ্বরে আয়তন বৃদ্ধি পায়। বক্ষ গহ্বর এবং উদয় গহ্বরের মধ্যবর্তী স্থানে অবস্থিত গম্বুজাকৃতি মধ্যচ্ছদা সংকুচিত হয়। সংকুচিত মধ্যচ্ছদা সোজা হয়ে উদর গহ্বরের দিকে নেমে আসে, ফলে বক্ষ গহ্বরের আয়তন নিচের দিকে বৃদ্ধি পায়। বহিস্থ ইন্টারকস্টাল পেশির সংকোচনের ফলে স্টার্নাম ও পঞ্চরাশির সামনে, পাশে এবং উপরের দিকে সরে যায়, যার ফলে বক্ষ গহ্বরের আয়তন সামগ্রিকভাবে বৃদ্ধি পায়। বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধির ফলে ফুসফুসের আয়তন বৃদ্ধি ঘটে এবং ফুসফুসের আয়তন বৃদ্ধির ফলে ফুসফুস মধ্যস্থ বায়ুর চাপ কমে যায় এবং বায়ুমণ্ডলে উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে বিশুদ্ধ বাতাস শ্বাসনালী পথে বায়ুপথে প্রবেশ করে। এইভাবেই ফুসফুসের বায়ুস্থলী থেকে অক্সিজেন ব্যাপন প্রক্রিয়ায় সংলগ্ন রক্তজালকে রক্তে প্রবেশ করে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড বায়ুথলিতে প্রবেশ করে। 4 দাগে প্রশ্ন, বাষ্পমোচন একটি প্রয়োজনীয় ক্ষতিকর বিক্রিয়া, উক্তিটি ব্যাখ্যা করো। তো এর উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 252 নম্বর পৃষ্ঠাতে পাবে। বিজ্ঞানী কার্টিস বাষ্পমোচনকে প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে ব্যাখ্যা করেন, কারণ 1 নম্বর, বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত বাষ্প আকারে বাইরে নির্গত হয়। গ্রীষ্মকালে বেশি গরমে দুপুরবেলা অতিরিক্ত জল বেরিয়ে গেলে বিরুৎ জাতীয় উদ্ভিদ রস শিথিল হয়ে পড়ে এবং গাছ নেতিয়ে পড়ে, এর ফলে গাছের মৃত্যু ঘটে। 2 নম্বর, অতিরিক্ত বাষ্পমোচনের ফলে কোষরসের ঘনত্ব বেড়ে যায়, ফলে সালোকসংশ্লেষ ব্যাহত হয়, যা উদ্ভিদের বৃদ্ধিকে প্রভাবিত করে। 3 নম্বর, বাষ্পমোচনের মাধ্যমে উদ্ভিদ দেহ শীতল হয় এবং রসের উৎস্রোত ঘটে এবং জল ও খনিজ লবণের পরিবহন প্রভৃতি প্রয়োজনীয় কাজগুলি সম্পন্ন হলেও অতিরিক্ত বাষ্পমোচন উদ্ভিদ দেহে সমস্যা তৈরি করে বলে বাষ্পমোচনকে আমরা প্রয়োজনীয় ক্ষতিকারক পদ্ধতি রূপে গণ্য করি। 5 নম্বর প্রশ্ন, উদ্ভিদ দেহে অভিস্রবণের ভূমিকা আলোচনা করো। এর উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 263 নম্বর পৃষ্ঠাতে পাবে। উদ্ভিদ দেহে অভিস্রবণের গুরুত্ব। 1 নম্বর, উদ্ভিদ দেহে জলের অনুপ্রবেশ। অন্ত অভিস্রবণ বা অন্ডো অসমোসিস প্রক্রিয়ায় উদ্ভিদ দেহে মাটি থেকে কৈশিক জল এবং খনিজ লবণের অনুপ্রবেশ ঘটে। 2 নম্বর, মূলে জলের পরিবহন। মূলের কর্টেক্স এবং অন্তঃস্থক অঞ্চলে কোষান্তর অভিস্রবণের মাধ্যমে জলের পরিবহন ঘটে। 3 নম্বর, রসের উৎস্রোত। জাইলেম বাহিকা দিয়ে রসের ঊর্ধ্বমুখী পরিবহনে অভিস্রবণ প্রক্রিয়া পরোক্ষভাবে সাহায্য করে। পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া। উদ্ভিদ দেহের পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়া অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। 5 নম্বর, মূলের বৃদ্ধি। মূলাগ্রের কোষে রসস্ফীতির চাপ মূলকে মাটি ভেদ করে বৃদ্ধি পেতে সাহায্য করে। উদ্ভিদ অঙ্গের চলন। রসস্ফীতি উদ্ভিদ অঙ্গের চলন অর্থাৎ ফটোনেস্ট্রি এবং সিসমোনেস্ট্রিতে সাহায্য করে। এবং শেষ হচ্ছে ফুলের প্রসবস্রবণ। তো ফুলের পাপড়ি খুলে যাওয়া ও বন্ধ হওয়া অভিস্রবণ প্রক্রিয়া দ্বারা নিয়ন্ত্রিত হয়। পরবর্তী প্রশ্ন, পতঙ্গভুক উদ্ভিদ পতঙ্গ কেন গ্রহণ করে তা উল্লেখ করো এবং তা থেকে পুষ্টি সম্পন্ন করে কিভাবে। তো যে পুষ্টি পদ্ধতিতে সবুজী উদ্ভিদ নাইট্রোজেন ঘটিত পুষ্টি লাভের জন্য পতঙ্গের দেহ থেকে পুষ্টির রস শোষণ করে তাকেই পতঙ্গভুক পুষ্টি বলে। উদাহরণ, কলসপত্রী, সূর্যশিশির প্রভৃতি উদ্ভিদ পতঙ্গভুক পুষ্টি দেখা যায়। 7 দাগে প্রশ্ন, মানবদেহে মুখবিবরে শর্করার পরিপাক কিভাবে ঘটে। তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 310 নম্বর পৃষ্ঠাতে পাবে। মানবদেহে শর্করা খাদ্যের পরিপাক। তো শর্করা জাতীয় খাদ্যের পরিপাক কেবলমাত্র মুখবিবরে এবং ক্ষুদ্রান্তে ঘটে এবং সরল উপাদান গ্লুকোজে পরিণত হয়। 1 নম্বর, মুখবিবরে পরিপাক। খাদ্য গ্রহণ করার পর শর্করা জাতীয় খাদ্য অর্থাৎ সিদ্ধ শ্বেতসার মুখবিবরে লালারসে টায়ালিন এবং মল্টেজ উৎসেচকের সঙ্গে বিক্রিয়া করে সরল রূপে পরিণত হয়। প্রথম অবস্থায় টায়ালিন সিদ্ধ শ্বেতসারকে মল্টোজে পরিণত করে, পরে মল্টেজের প্রভাবে গ্লুকোজে পরিণত হয়। এই জন্য খাদ্য মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ভাত অথবা রুটির কোনো স্বাদ পাওয়া যায় না। পরে গ্লুকোজ সৃষ্টি হলে মিষ্টির স্বাদ আমরা পাই। তো পাকস্থলিতে পরিপাক। পাকস্থলিতে কার্বোহাইড্রেট পরিপাকের জন্য প্রয়োজনীয় কোনো উৎসেচক না থাকায় শর্করা জাতীয় খাদ্যের পরিপাক এখানে সম্পন্ন হয় না। ক্ষুদ্রান্তে পরিপাক। মুখবিবরে পরিপাক হওয়ার পর শ্বেতসার জাতীয় খাদ্য পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে পৌঁছায়। এই অংশে অগ্নাশয় রস এবং আন্ত্রিক রসের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্যের পরিপাক সম্পন্ন হয়। অগ্নাশয় রস দ্বারা পরিপাক। তো সিদ্ধ অথবা অসিদ্ধ শ্বেতসার ক্ষুদ্রান্তে এসে পৌঁছালে অগ্নাশয় রস অ্যামাইলেজের সঙ্গে মিশ্রে পরিণত হয় এবং মল্টোজে পরিণত হয়। আন্তরিক রসের দ্বারা পরিপাক। আন্তরিক রসের মল্টেজের সহযোগিতায় মল্টোজ ভেঙে গিয়ে 2 অণু গ্লুকোজে পরিণত হয়। এছাড়া আন্তরিক রসের সুক্রোজ দ্বারা সুক্রোজ, ল্যাকটেজ দ্বারা ল্যাকটোজ সরলরূপে পরিণত হয়। 4 দাগে 1, ক্যালভিন চক্রটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 215 নম্বর পৃষ্ঠাতে পাবে। এই ছবিটা হচ্ছে ক্যালভিন চক্রের রেখাচিত্র। তোমরা এই ছবিটা স্ক্রিনশট করে নিও। রঞ্জক শ্বসন বর্ণালী বলতে কি বোঝো। এই উত্তরটা তোমরা 224 নম্বর পৃষ্ঠাতে পাবে। সালোকসংশ্লেষে কোনো একটি নির্দিষ্ট রঞ্জক দৃশ্যমান আলোক বর্ণালী যে তরঙ্গদৈর্ঘ্যের আলো শোষণ করে তাকে ওই রঞ্জকের শোষণ বর্ণালী বলা হয়। যেমন লাল ও বেগুনি নীল আলো ক্লোরোফিল রঞ্জকটি শোষণ বর্ণালী। শোষণ বর্ণালী স্পেকট্রোফোটোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। অথবা প্রশ্ন, গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 281 নম্বর পৃষ্ঠাতে পাবে। এটি হচ্ছে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পদ্ধতি। তোমরা এই ছবিটা স্ক্রিনশট করে নিও। গ্লাইকোলাইসিসকে ইএমপি পথ বলে কেন। তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 292 পৃষ্ঠাতে পাবে।
গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার ধারাবাহিক বিক্রিয়াগুলি বিজ্ঞানী অ্যামডেন, মেয়ারহফ, পার্নাস আবিষ্কার করেন বলে তাদের নাম অনুসারে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াকে ইএমপি পথ বলা হয়। 2 নম্বর প্রশ্ন, গ্লোমেরুলার ফিল্ট্রেট এবং মূত্রের মধ্যে পার্থক্য লেখো। এই উত্তরটা তোমরা ছায়া সহায়িকার 346 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো গ্লোমেরুলার পরিস্রাবণ হচ্ছে মূত্র তৈরির প্রাথমিক পদ্ধতি। ফলে গ্লোমেরুলার পরিশ্রুত তলে রক্তকণিকা এবং প্লাজমা প্রোটিন ছাড়া রক্তরসের অধিকাংশ উপাদান উপস্থিত থাকে। পরবর্তী পর্যায়ে এর সমস্ত গুরুত্বপূর্ণ উপাদান অর্থাৎ খনিজ, জল, শর্করা প্রভৃতি বৃক্কনালিকায় শোষিত হয় এবং বাকি রেচন পদার্থের উপর অংশ মূত্র বলে গণ্য করা হয়। পরিস্রাবণ চাপ বলতে কি বোঝো? তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 371 নম্বর পৃষ্ঠাতে পাবে। প্রতিটি নেফ্রন দুটি অংশ দ্বারা গঠিত, ম্যালপিজিয়ান কণিকা এবং রেনাল নালিকা। ম্যালপিজিয়ান কণিকার দুটি অংশ বাউম্যান ক্যাপসুল এবং গ্লোমেরুলাস। তো গ্লোমেরুলাস অন্তর্মুখী ধমনী, বহির্মুখী ধমনী এবং সূক্ষ্ম কুণ্ডলীকৃত রক্তজালক দ্বারা গঠিত। অন্তর্মুখী ধমনীর ব্যাস অপেক্ষা বহির্মুখী ধমনীর ব্যাস কম হওয়ায় কুণ্ডলীকৃত রক্তজালকে রক্ত উচ্চচাপে সৃষ্টি হয়। এই অবস্থায় রক্তের প্লাজমা উপাদানের এবং বৃক্কের পরিশ্রুত তরলের চাপ ওই রক্তচাপের বিরুদ্ধে কার্যকরী হয়। এই চাপগুলি সমষ্টিগতভাবে পরিস্রাবণ চাপের সৃষ্টি করে এবং এই চাপটিকেই বলা হয় পরিস্রাবণ চাপ। অথবা প্রশ্ন, আরশোলার মুক্ত রক্ত সংবহন চিত্র সহকারে বুঝে দাও। এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 334 নম্বর পৃষ্ঠাতে পাবে। যে সংবহনতন্ত্রে কেবলমাত্র রক্তবাহের মধ্যে আবদ্ধভাবে সংবাহিত না হয়ে হিমোসিল অথবা সাইনাস অথবা লেকুনায় উন্মুক্ত হয় এবং কলাকোষের প্রত্যক্ষ সংস্পর্শে আসে তাকে মুক্ত সংবহনতন্ত্র বলে। তো মুক্ত সংবহনতন্ত্র চিংড়ি, আরশোলা প্রভৃতি অমেরুদণ্ডী প্রাণীদের দেহে লক্ষ্য করা যায়। তো আরশোলা দেহের মুক্ত সংবহন পদ্ধতি। আরশোলার মুক্ত সংবহন হৃৎপিণ্ড, দেহগহ্বর এবং মহাধমনীর মাধ্যমে ঘটে। আরশোলার হৃৎপিণ্ড 13টি প্রকোষ্ঠযুক্ত হয়। প্রতিটি প্রকোষ্ঠ সামনের প্রকোষ্ঠে উন্মুক্ত হয় এবং প্রকোষ্ঠদ্বয়ের সংযোগস্থলে কপাটিকা থাকে। প্রতিটি প্রকোষ্ঠের পশ্চাতে দুপাশে একজোড়া করে অস্টিয়া নামক ছিদ্র থাকে। 3 নম্বর, 12 জোড়া অ্যালারি পেশির পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণের পেরিকার্ডিয়াল সাইনাস থেকে অস্টিয়া ছিদ্রপথ দিয়ে রক্ত হৃৎপিণ্ডে প্রবেশ করে। এরপর হৃৎপিণ্ডের সংকোচনে রক্ত দেহের সামনের দিকে প্রভাবিত হয় এবং হৃৎপিণ্ডের প্রথম প্রকোষ্ঠ থেকে রক্ত অগ্র মহাধমনী দেহে গহ্বরে বা হিমোসিলে উন্মুক্ত হয়। রেখাচিত্রের মাধ্যমে আরশোলার রক্ত সংবহনের পথ হচ্ছে এটা, তোমরা স্ক্রিনশট করে নিও। হিমোলিম কি? তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 350 নম্বর পৃষ্ঠাতে পাবে। পতঙ্গ শ্রেণী প্রাণীদের শ্বাসরঞ্জক অথবা হিমোগ্লোবিনবিহীন বর্ণহীন রক্তকে বলা হয় হিমোলিম্ফ। হিমোলিম্ফ রক্তরস ও শ্বেত রক্তকণিকার সমন্বয়ে গঠিত হয়। 3 থেকে প্রশ্ন, বৃক্কের গঠনগত এবং কার্যগত এককে চিত্র অঙ্কন করে যে কোনো 4টি অংশ চিহ্নিত করো। এই উত্তরটি তোমরা রায়মার্টিন সহায়িকার 368 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো আমরা জানি বৃক্কের গঠনগত এবং কার্যগত এককটি হচ্ছে নেফ্রন। তো নেফ্রনের যে কোনো তোমরা 4টি অংশ দিতে পারো। তো বাউম্যান ক্যাপসুল, গ্লোমেরুলাস, হ্যান্ডেল লুপ, সংগ্রাহক নালিকা, বেনলিন নালী, অন্তর্মুখী ধমনিকা, বহির্মুখী ধমনিকা। তোমাদের ইচ্ছে মতন যে কোনো 4টি অংশ তোমরা চিহ্নিত করবে। অথবা প্রশ্ন, মানব হৃৎপিণ্ডের ছবি এঁকে রক্ত সংবহন কিভাবে হয় তার তীর চিহ্ন দিয়ে দেখাও। এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 339 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো মানব হৃৎপিণ্ডের মাধ্যমে রক্ত সংবহন পদ্ধতি। মানব হৃৎপিণ্ডে স্বতঃস্ফূর্ত সংকোচন অর্থাৎ সিস্টোল এবং স্বতঃস্ফূর্ত প্রসারণ অর্থাৎ ডায়াস্টোল এর মাধ্যমে রক্ত সংবাহিত হয়। মানব হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহন নিম্নরূপে ঘটে। প্রথম হচ্ছে অলিন্দদ্বয়ের ডায়াস্টোল। দেহের বিভিন্ন কলাকোষ থেকে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা এবং হৃৎপিণ্ড প্রাচীর থেকে করোনারি সাইনাস অক্সিজেনবিহীন রক্ত ডান অলিন্দে বয়ে নিয়ে আসে। এই সময় ডান অলিন্দের প্রসারণ বা ডায়াস্টোল হয় এবং এই ডায়াস্টোল অবস্থাতে থাকাকালীন ফুসফুস থেকে বিশুদ্ধ রক্ত ফুসফুসীয় শিরা দিয়ে বাম অলিন্দে আসে। 2 নম্বর, অলিন্দদ্বয়ের সিস্টোল। অলিন্দদ্বয় রক্তপূর্ণ হলে এদের সংকোচন অর্থাৎ সিস্টোল হয়। এই সময় দ্বিপত্র ত্রিপত্র কপাটিকা খুলে যায়, ফলে ডান অলিন্দ থেকে দূষিত রক্ত ডান নিলয় এবং বাম অলিন্দ থেকে বিশুদ্ধ রক্ত বাম নিলয়ে প্রবেশ করে। 3 নম্বর, নিলয়দ্বয়ের ডায়াস্টোল। অলিন্দদ্বয়ের সংকোচনের ফলে রক্ত অলিন্দদ্বয় থেকে বাম নিলয় এবং ডান নিলয়ে প্রবেশ করলে নিলয়দ্বয়ের প্রসারণ অর্থাৎ ডায়াস্টোল শুরু হয়। এই সময় অর্ধচন্দ্রাকৃতি বা সেমি লিউনার কপাটিকা বন্ধ থাকে। 4 নম্বর, নিলয়দ্বয়ের সিস্টোল। রক্তে ভর্তি হয়ে গেলে নিলয় দুটির সংকোচন অর্থাৎ সিস্টোল হয় এবং নিলয় মধ্যস্থ রক্তচাপ বৃদ্ধিতে দ্বিপত্র এবং ত্রিপত্র কপাটিকা বন্ধ হয়ে যায় এবং অর্ধচন্দ্রাকৃত কপাটিকা খুলে যায়, ফলে ডান নিলয় থেকে দূষিত রক্ত ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে চলে যায় এবং বাম নিলয় থেকে বিশুদ্ধ রক্ত মহাধমনীতে প্রবেশ করে এবং ধমনীতন্ত্রের সাহায্যে সমস্ত শরীরে ছড়িয়ে পড়ে। এইভাবেই হৃৎপিণ্ড ক্রমাগত সংকোচন এবং প্রসারণের দ্বারা রক্তের সংবহন হয়। তারপর তোমরা হৃৎপিণ্ডের মধ্য দিয়ে রক্ত সংবহনের এই ছবিটা এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করবে কিভাবে রক্ত সংবহন হয়। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।